নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দিদিমণিকে ভীষ্ম পিতামহের সঙ্গে তুলনা করেছেন শ্রমিক ভট্টাচার্য। যথার্থ তুলনা, কারণ ঝাড়গ্রামে সভায় মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি অপরাজেয়। তিনি যদি মনে করেন তিনি অবসর নেবেন বা তিনি পদ থেকে সরে যাবেন বা নির্বাচনে হেরে যাবেন, তবেই একমাত্র তাকে হারানো সম্ভব, নইলে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে হারাতে পারে। মাননীয় স্মৃতি যে খুব দুর্বল হয়ে পড়েছে, এই কথাগুলো শুনে আমার মনে হয় তিনি প্রথম নির্বাচনে হেরেছিলেন আজ থেকে ৩.৫ দশক আগে ১৯৮৯ সালে মালিনী ভট্টাচার্যের কাছে। তারপর আবার হারলেন ২০২১-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে ১৯৫৬ ভোটে নন্দীগ্রামে। তাহলে সেবারও কি তিনি ইচ্ছা করে হেরেছিলেন? মানে হারতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছে? শুভেন্দু অধিকারীকে তিনি এত স্নেহ করেন যে তিনি চেয়েছিলেন শুভেন্দু বিজয়ী হন? মুখ্যমন্ত্রীর কথা শুনে কিন্তু আমার এটাই মনে হচ্ছে যে নন্দীগ্রামে তার যে পরাজয় ১৯৫৬ ভোটে, সেটা তিনি চেয়েছিলেন বই হয়েছে। হতেই পারে। উনি যা বলেন সেটাকে তো আমরা এই রাজ্যের মানুষ সেটাকে একেবারে দৈব বাণী বলে আমাদের কিন্তু মেনে নিতে হবে। যদি আমরা না মানি তাহলে আমাদেরই বিপদ। কারণ মাননীয়া মনে করেন যে তিনি যা বলবেন সেটাই আইন, দেশের আইন সংবিধান এইসবের কোনো গুরুত্ব কিন্তু তার কাছে নেই, এটা মাননীয়া মনে করেন। তো তিনি অপরাজেয়, তাকে কেউ হারাতে পারবে না। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফল আমরা কি দেখেছি? বিজেপি ১৮টা, তৃণমূল ২২টা, কংগ্রেস ২টো। কিন্তু তৃণমূল যে ২২টা আসন পেল, আরো ৩টে আসন তৃণমূল হারাতো। শুভেন্দু অধিকারীর সৌজন্যে কাঁথি এবং তমলুকটা জিতেছিল, ঘাটাল জিতেছিল, এবং শেষ দফা নির্বাচনের আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯টি আসনে যখন প্রচার তুঙ্গে, তখন বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে একটা বিতর্ক হলো এবং তার সুফল তৃণমূল পেয়েছিল। নইলে বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা তৃণমূলের থেকে বেশি থাকতো। ২০২১-এ তৃণমূল ২১৩টা আসন পেল, কিন্তু এমন অনেকগুলো আসন ছিল যেখানে বিজেপি গণনার টেবিল ছেড়ে উঠে আসার জন্য হারতে হয়েছে। তাহলেও বিজেপি ক্ষমতায় আসতো না, কিন্তু বিজেপি অনায়াসে ১১০ থেকে ১৫টি আসন পেত, কিন্তু পায়নি। সংসদীয় গণতন্ত্রে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, এই যে নিয়ম, সেখানে সংখ্যাগরিষ্ঠ আসন জয়ী হচ্ছে বিজয়ীকে চিহ্নিত করে। তৃণমূল জিতেছে, তার মানে কি তৃণমূল অপরাজেয়? যদি অপরাজেয়ই তৃণমূল হয়, বঙ্গেশ্বরী যদি নিজেকে অপরাজেয় ভাবেন, তাহলে এত আতঙ্ক কেন, এত আর্তনাদ কেন, এত ভয় কেন? এসআইআর নিয়ে রাতের ঘুম উড়ে যাচ্ছে কেন? কেন এত রক্তচাপ বাড়ছে? কেন নির্বাচন কমিশনকে যা নয় তাই বলে গালাগাল দিচ্ছেন? আবার বাংলা ভাষার রক্ষাকর্ত্রী হিসাবে তিনি হাজির হয়েছেন। বঙ্গেশ্বরীর কিছু নমুনা আপনারা নিশ্চয়ই জানেন। আপনারাই বলুন, এটা ভাষা সন্ত্রাস কিনা? নাড্ডা ফাড্ডা গাড্ডা, হোদল কুটকুট, এপাং ওপাং ঝপাং, এটা কোথাকার বাংলা ভাষা? এই যে তিনি নামকরণ করেন উপান্ন, শিল্পান্ন, বাংলা ব্যাকরণ মেনে করেন, ভাষা সন্ত্রাস কে চালাচ্ছে? আপনার আদরের কেষ্ট যখন একজন পুলিশ আধিকারিককে ফোন করে তার বাড়ির মাতৃশক্তিকে অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় আক্রমণ করেন, সেটা বাংলা ভাষা? এই বাংলা ভাষা আমরা চাই নাকি? কে আপনাকে এই অধিকার দিয়েছে বাংলা ভাষার রক্ষাকর্ত্রী হিসাবে নিজেকে বাজারে হাজির করার? আপনি বাংলা ভাষার কোনো গার্ডিয়ান নন।
আপনার আমলে শিক্ষাটা লাটে উঠেছে, শিল্প আসে না, স্বাস্থ্য পরিকাঠামোর কি অবস্থা আমরা জানি। নইলে একজন চিকিৎসক কর্তব্যরত অবস্থায় একটি সরকারি হসপিটালে ধর্ষণ করে খুন করা হয়েছে, এখনো বিচার হয়নি। দায় এড়াতে পারবেন? আপনার অ্যাচিভমেন্ট কি? 15 বছরে 94টা আপনি সামাজিক প্রকল্প নিয়েছেন। আর সামাজিক প্রকল্প ভারতের সব সরকার নেয়। ভারত সরকারের প্রায় 100-র কাছাকাছি সামাজিক প্রকল্প আছে। তাহলে কল্যাণব্রতী রাষ্ট্র ভাবনায় সামাজিক সুরক্ষা প্রকল্পকে আপনি যদি আপনার সরকারের অ্যাচিভমেন্ট বলেন, সেটাকে কি অ্যাচিভমেন্ট বলা যায়? একটা সরকারের অ্যাচিভমেন্ট তখন হয় যখন শিক্ষায় উন্নতি হয়, স্বাস্থ্যক্ষেত্রে ভোল বদল হয়, পরিকাঠামোয় বিপুল লগ্নি হয় এবং চোখের সামনে পরিকাঠামোর উন্নতি দেখি, শিল্পে বিনিয়োগ হয়, প্রত্যক্ষ কর্মসংস্থান হয়, পরোক্ষ কর্মসংস্থান হয়, সেই শহরের সেই রাজ্যের রাজধানী থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট প্রচুর চলে, দমদম থেকেও যায় 31টা মতো। কিন্তু ডেস্টিনেশন কি? বাংলাদেশ, আপনার ব্যাংকক, ভিয়েতনাম প্রমুখ। পশ্চিম দুনিয়ায় কোনো ফ্লাইট যায় না। কেন যায় না জানেন? বিজনেস ক্লাসের লোক হয় না। বিজনেস ক্লাসে যদি ভর্তি না হয় তাহলে কখনোই ইন্টারন্যাশনাল ফ্লাইট যারা অপারেট করে তাদের লাভ হয় না। যতই মাননীয় ইন্টারন্যাশনাল ফ্লাইট কলকাতা থেকে চালু করার ব্যাপারে আর্জি জানাক বিভিন্ন এয়ারলাইন্সকে, ওই এয়ারলাইন্স কিন্তু ব্যবসা বোঝে। মাননীয়ার কথায় তারা হয়তো শোনে, কিন্তু যখন তারা ক্যালকুলেশন করে প্রফিট লসের, তখন লসের খাতাটাই ভারী থাকে, সেই জন্য তারা চালায় না। একটা রাজধানী শহরের বিমানবন্দরে কটা ইন্টারন্যাশনাল ফ্লাইট ওঠানামা করে সেটার উপরই কিন্তু নির্ভর করে বা আমরা বুঝতে পারি সেই রাজ্য শিল্পে কতটা উন্নত। দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গ শিল্প মানচিত্রে পিছিয়ে আছে। প্রস্তাবিত বিনিয়োগের অঙ্কে দেশের মধ্যে চতুর্থ, কিন্তু বিনিয়োগ বাস্তবায়নের প্রশ্নে দেশের প্রথম 12টা রাজ্যের মধ্যে নেই। এই তো আপনার অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট নিয়ে মানুষের কাছে যাওয়ার ক্ষমতা নেই, সাহস নেই, কারণ চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছেন বঙ্গেশ্বরী। তার মন্ত্রী আমলারা সব জেলের ঘানি টেনেছেন, জেলের মাটিতে গড়াগড়ি খেয়েছেন। মহাসচিব এখনো জেলে। দ্বিতীয় সবুজ বিপ্লবের নায়ক বালু জামিনে মুক্ত। অনেকগুলো আমলা জেলে। অনেকের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত চালাচ্ছে। আর আপনি 15 বছর রাজ করার পর মানুষের কাছে কি নিয়ে যাবেন? আপনার অ্যাচিভমেন্ট সামাজিক প্রকল্প সব সরকার করে, আর আপনি ঋণ করে এই সামাজিক প্রকল্পের টাকা দিচ্ছেন। সরকারি কর্মচারীদের দিয়ে দিতে চান না, অজুহাত দিচ্ছেন সুপ্রিম কোর্টে গিয়ে, আর বলছেন আমি অপরাজেয়। হ্যাঁ, ভুয়ো ভোটার, রোহিঙ্গা বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় ঢুকিয়ে রাখলে অনেক ক্ষেত্রেই আপনি অ্যাডভান্টেজ পাবেন। সেই গুগুর বাসা ভাঙবার চেষ্টা করছে নির্বাচন কমিশন, তাই আপনার এত রাগ, এত কাত্রদাহ। দালাল বলছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানকে হুমকি দিচ্ছেন, বলছেন দেখে নেব। হিম্মত কোথায় এত? বাংলাকে অসম্মান করছে। সব থেকে বেশি অসম্মান যদি বাংলাকে কেউ করে থাকে এই জমানায় হয়েছে যখন জাতির মেরুদণ্ড শিক্ষক, সেই শিক্ষক নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়। 17 রকম দুর্নীতি করে শিক্ষক নিয়োগ হয়েছে। কথায় কথায় রবীন্দ্রনাথ, রামমোহন, বিদ্যাসাগরের কথা বলেন না? তো রবীন্দ্রনাথ, রামমোহন, বিদ্যাসাগর এখন স্বর্গ থেকে আপনার রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে আটকে উঠছেন। গলায় মনীষীদের ছবি ঝুলিয়ে পদযাত্রা করলাম, আর তাতেই হয়ে গেল বাংলা ভাষার প্রতি আপনার দরদ? আপনার প্রশাসনের আধিকারিক উচ্চ পদে যারা আছে কজন বাঙালি?
এত বাংলার প্রতি দরদ ইউসুফ পাঠানকে গুজরাট থেকে নিয়ে এসেছিলেন বহরমপুরে, কীর্তি আজাদকে নিয়ে এসেছিলেন, শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এসেছিলেন, সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজি করতে পারেন না, অত্রি ভট্টাচার্যকে রাজ্য পুলিশের মহানির্দেশক করতে পারেন না। এরা সব বাংলার সন্তান। প্রার্থী খুঁজে পেলেন না। যে গুজরাট, আপনার এত গুজরাটিদের প্রতি এত ক্ষোভ, অভিমান, রাগ, সেই গুজরাট থেকে প্রার্থী আনতে হয়েছে আপনাকে। আর আপনি মিথ্যা ন্যারেটিভ করে মানুষকে বিভ্রান্ত করছেন। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হয় পশ্চিমবঙ্গে, দিদিমণি জেনে রাখুন, আপনার মুখের হাসি থাকবে না। অনুপ্রাণিত গৃহপালিত আধিকারিকদের দিয়ে ভোটার লিস্টে কারচুপি করে যেন তেন প্রকারণে ভোট কুড়িয়ে, হুমকি দিয়ে, বিরোধী দলের এজেন্টদের শাসিয়ে একের পর এক নির্বাচনে আপনি জিতছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. নির্বাচন যদি অবাধ, নিরপেক্ষ, রক্তপাতহীন হয়, তাহলে দিদিমণি আপনি দেখবেন আপনার এই অপরাজেয়, আপনি নিজে হারতে না চাইলে কেউ হারাতে পারবে না। নিজেকে ঘিরে যে মিথ আপনি তৈরি করেছেন, সেই মিথ ভেঙে খান খান হয়ে যাবে। আপনি যে অপরাজেয় নন, সেটা শুভেন্দু অধিকারী 4 বছর আগে নন্দীগ্রামে প্রমাণ করে দিয়েছে। 1956 যন্ত্রণা দিদি আপনি এখনো ভুলতে পারেননি, পারবেনও না কোনোদিন। এত রক্তচাপ বেড়ে যাচ্ছে, নত্যসত্ত্ব জ্ঞান ভুলে যা নয় তাই বলছেন, আবার বাংলা প্রতি দরদ, বাংলা ভাষাকে রক্ষা করতে চাইছেন। এমন এমন শব্দবন্ধ ব্যবহার করেন যে সাধারণ মানুষ কানে তুলো দিতে হয়। এটা বাংলা ভাষা? এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, নাড্ডা ফাড্ডা চাড্ডা বাংলা ভাষা? পিঁপড়ের মতো পিষে মেরে ফেলবো হুমকি দিচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে আসীন, সংবিধান নিয়ে শপথ নিয়েছেন, এরকম ভাবে হুমকি দিচ্ছেন। বিএলওদের দিয়েছিলেন। আইন কানুন কি জানেন না? না, আইন কানুন গুলো আপনাকে কেউ বলেও দেয় না যে দিদিমণি এগুলো বলবেন না, বিপদ দেখে আনবেন না। একের পর এক নির্বাচনে জিতে আপনি মনে করছেন যে এমনি করেই যাই, যদি দিন যাক না, যাবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবার হবে। অতীতে নির্বাচন কমিশনের যা ভূমিকা ছিল, এবারে সেই ভূমিকা থাকবে না। আর আপনি কমিশনকে গালমন্দ করছেন, কমিশনকে বলছেন বিজেপির দালাল। আপনার রাজ্য নির্বাচন কমিশন কি? ওই যে একটা বড় গোঁফ নিয়ে, বড় বড় চোখ নিয়ে একজন মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন, যিনি বেশ মৌজ মস্তিতে থাকেন। হাইকোর্ট তাকে ভৎসনা করলো, এতটাই নির্লজ্জ, মানে গন্ডারের থেকেও মোটা চামড়া। 50-এর উপর লোক পঞ্চায়েত ইলেকশনে মারা গিয়েছিল। আপনি কি এরকম অনুপ্রাণিত গৃহপালিত অফিসার চান দেশের নির্বাচন কমিশনের প্রধান হিসাবে? ভুল করছেন। আপনি চান আপনার ওই দলদাস রাজ্য নির্বাচন কমিশনের মতো সবাই একই পদাঙ্ক অনুসরণ করছে? লাজ লজ্জা থাকলে দেশের নির্বাচন কমিশন বা তার প্রধানকে আপনি আক্রমণ করতেন না, কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন। একবার ভেবে দেখেছেন কি 2023-এর পঞ্চায়েত নির্বাচনটা রাজ্য নির্বাচন কমিশন কিভাবে করেছিল? মীরা পান্ডে কিন্তু আপনার চোখে চোখ রেখে কথা বলেছিল, তখনই আপনি আতঙ্কিত হয়েছিলেন। মীরা পান্ডেকে সবক শেখাবার চেষ্টা করেছিলেন, কিন্তু মীরা পান্ডের মতো অফিসার তো খুব কম। তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে রাজ্য নির্বাচন কমিশনেরও প্রভূত ক্ষমতা আছে, তারা সরকারের রবার স্ট্যাম্প নয়। কিন্তু তারপরে আর কেউ পারেনি। দেশের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাকে গালাগাল দিচ্ছেন। চাইছেন আপনি যেরকম অনুপ্রাণিত গৃহপালিত আমলাকুল দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকেন, জাতীয় নির্বাচন কমিশনও ঠিক সেই রকম হোক, আপনার কথায় উঠুক, আপনার কথায় বসুক। হবে না দিদি।
এই সংঘাত অনেক দূর যাবে এবং দেশের আইন আপনাকে মানতে বাধ্য। আপনি যদি না মানেন কনসিকুয়েন্স ফেস করতে হবে। আর অপরাজেয় আপনি ভাবতে পারেন, এটা আপনার কল্পনা হতে পারে। আপনার স্লাবককুল আপনাকে অনেক রকম ভাবে গ্লোরিফাই করে, দিদি আপনি মহান, দিদি আপনি যা করেছেন 100 বছর বাংলায় কেউ করতে পারবে না, ইতিহাসের স্বর্ণাক্ষরে আপনার নাম লেখা থাকবে। ইতিহাসে একটা কারণে আপনার নাম লেখা থাকবে, 34 বছরের বাম শাসনকে সরানোর পিছনে আপনার ভূমিকা। কিন্তু বিগত 15 বছরে যা হয়েছে পশ্চিমবঙ্গে, যে কোনো সহনাগরিক আমার সঙ্গে সহমত, চৌর্যবৃত্তির সাম্রাজ্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। সামাজিক প্রকল্পকে আপনি যদি অ্যাচিভমেন্ট বলেন, কেন্দ্রীয় সরকার অন্য রাজ্য সরকারের সবারই একই রকম সামাজিক প্রকল্প আছে। আমি কল্যাণবতী রাষ্ট্রে সামাজিক প্রকল্প, লাইনের শেষে দাঁড়ানো মানুষটার পাশে দাঁড়ানো সরকারের কাজ। এর জন্য আলাদা কৃতিত্ব দাবি করবেন না। কৃতিত্ব তখনই দাবি করতে পারেন যখন শিক্ষায় উন্নতি হয়, স্বাস্থ্যে উন্নতি হয়, পরিকাঠামোয় উন্নতি হয়, কর্মসংস্থান বাড়ে, কলকারখানা হয়। সবকটি অ্যাসপেক্টে আপনি ডাহা ফেল।